11তম গ্রেডে ঠিক বেতন ভাতা কত। তৃতীয় শ্রেণীর চাকরির প্রথম যে গ্রেডটা আছে সেইটাতে আপনি যদি জয়েন করেন কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন, বেতন কত পাবেন, মূল বেতনের সাথে মোট কত টাকা আপনি পাচ্ছেন। 12,500 টাকা এখানে আপনার যদি ধরা হয়, এখানে যদি 5,600 টাকা ধরা হয়, কম করে যদি আমরা ধরি, এরপর যদি আমরা 1500 টাকা এখানে ধরি, এরপর যদি এখানে 300 এবং 200 মিলে 500 টাকা ধরা হয়, তাহলে দেখেন আপনাদের বেসিক কত আসছে। 0 0 11 6 16 21 1 হাতে 2 4 9 10 10 0 অর্থাৎ 20,000 টাকা। প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদ্যাবাড়ি থেকে আমি স্বাগত জানাচ্ছি, শাওন মোস্তফা। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের 11তম গ্রেড আসলে কোন অধিভুক্ত অথবা আমাদের যে গ্রেডগুলো আছে কোন শ্রেণীর চাকরি, এটা অনেকের মধ্যে জানা নেই। এবং এই 11তম গ্রেড থেকে আপনারা ঠিক কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন, আপনাদের বেতন ভাতাতে কি হবে, কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন অধিদপ্তরে 11তম গ্রেডের চাকরি নিয়োগগুলো হয়ে থাকে, এগুলো অনেকেরই অজানা। তো আজকে আমি আপনাদের সাথে মূলত 11তম গ্রেড নিয়ে স্পেশালভাবে একবারে ব্যতিক্রম একটা টপিকস, 11তম গ্রেডের কি কি সুযোগ সুবিধা আছে, বেতন ভাতা দিয়ে ঠিক কতটুকু, আপনারা এই কোন কোন অধিদপ্তর বা আমরা যদি চিন্তা করি যে মন্ত্রণালয়গুলো 11তম গ্রেডের কোন কোন পোস্টে নিয়োগ দিয়ে থাকে, বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, পাশাপাশি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো আজকের যে ব্যাপার নিয়ে আলোচনা করব, 11তম গ্রেডের চাকরি সুযোগ সুবিধার খুঁটিনাটি, অর্থাৎ 11তম গ্রেড আমরা সবাই 11 থেকে 20তমটাই কিন্তু দেখি, বাট ফার্স্ট যে 11 থেকে 20তম গ্রেডের প্রথম গ্রেডটা 11তম গ্রেড, এই সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই কোনোভাবে অনেকে দেখা যাবে যে 60% বা 70% আমাদের ধারণা খুবই কম। এবং কোন কোন জায়গাগুলোতে কোন কোন মন্ত্রণালয়গুলোতে 11তম গ্রেডের চাকরির জন্য নিয়োগ দিয়ে থাকেন সেগুলো আমরা অনেকে জানি না। কারণ আমাদের মধ্যে একটা ধারণায় পোষণ করা হয়েছে 11 থেকে 20তম গ্রেড এটা 15 16 17 বা 13 14 এগুলো আমরা কম বেশি জানি, বাট 11তম গ্রেড যে আছে এটা আলাদা করে নিয়োগ হয়, এটার জন্য ভালো একটা বেতন ভাতা দিয়ে আছে, সুযোগ সুবিধা আছে, এগুলো আমরা অনেকে জানি না। সো এই 11 থেকে যদি আমরা শুরু করে দেই, 11 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে আমাদের সবার একটা মানে বলা হয় কমন একটা কথা আছে, কোনটা কোন শ্রেণীভুক্ত চাকরি, ঠিক কোনটা কত শ্রেণীভুক্ত চাকরি আমাদের কমন একটা কথা কিন্তু থেকে যায়। 11তম গ্রেড ঠিক কোন শ্রেণীভুক্ত এটা নিয়েও একটা থেকে যায়। সো আমরা যদি দেখি শ্রেণীভুক্তর ক্ষেত্রে 11 থেকে 20তম আমরা সবাই, এটা আমাদের কোর্স বিদ্যমান আছে, আপনারা সবাই কম বেশি জানেন। এই 11 থেকে 20তম গ্রেডের মধ্যে 11তম গ্রেডটা কত শ্রেণী বা কোন শ্রেণীভুক্ত চাকরি এটা অনেকে আমরা জানি না। সো এই জন্য ফার্স্ট আমি যেটা নিয়েছি 11তম গ্রেড কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। আমাদের যদি আমরা শ্রেণী ভাগগুলো করি আমরা দেখি যে 4টা শ্রেণী, তাই না। এক নম্বর হচ্ছে প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীর চাকরি যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে 1 থেকে 9ম গ্রেড যতগুলো আছে এটাকে প্রথম শ্রেণী হিসেবে আখ্যায়িত করা হয়। দ্বিতীয় ভাগে যদি বলি দ্বিতীয় শ্রেণীর চাকরি শুধুমাত্র এখন পর্যন্ত 10ম গ্রেডকেই বলা হয়ে থাকে দ্বিতীয় শ্রেণীর চাকরি হিসেবে আমরা যতটুকু জানি। এবং তৃতীয় শ্রেণীর চাকরি বলা হয়ে থাকে যে 11 থেকে 16তম গ্রেড পর্যন্ত, 11 থেকে 16তম, এবং চতুর্থ শ্রেণীর চাকরিকে বলা হয়ে থাকে যে 16 বা 17 থেকে 20তম, এরকম আর কি স্বাভাবিক একটা ভাগ করা থাকে গ্রেডগুলোর ক্ষেত্রে। সো ওই জায়গাগুলো থেকে আমি আপনাদেরকে আজকে ঠিক দেখাবো যে 11তম গ্রেড অর্থাৎ তৃতীয় শ্রেণীর চাকরির প্রথম যে গ্রেডটা আছে সেইটাতে আপনি যদি জয়েন করেন কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন, বেতন কত পাবেন, পাশাপাশি এর যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে সেইগুলো, এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে প্রশ্নগুলো আপনাদের বিগত সালগুলোতে এসে গিয়েছে। সো 11 থেকে যদি আমরা শুরু করি যে 11তম গ্রেডটা ঠিক আপনাদের কোন শ্রেণীভুক্ত চাকরি অনেকের অজানা থেকে যায়। এই জন্য আমি প্রথমে যেটা আলোচনা করব যে 11তম গ্রেডটা হচ্ছে তৃতীয় শ্রেণীভুক্ত চাকরি। আমরা তৃতীয় শ্রেণী যদি বলি 11তম গ্রেড, তৃতীয় শ্রেণী 12তম গ্রেডও তৃতীয় শ্রেণী, 13তম গ্রেডও 14 15 16, অর্থাৎ 16 পর্যন্ত বলা হয়ে থাকে যে 3 নম্বর বা তৃতীয় শ্রেণীর চাকরিভুক্ত, 17 থেকে 20 পর্যন্ত চতুর্থ শ্রেণী। আর এদিকে তো আপনারা সবাই জানেন 9ম গ্রেড যেগুলো আছে, 9ম গ্রেড 1 থেকে 9ম পর্যন্ত হচ্ছে প্রথম শ্রেণী, এরপরে 10ম গ্রেড শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী হিসেবে বলা হয়ে থাকে। তবে তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারতেছি যে 11তম গ্রেড ঠিক কোন শ্রেণীভুক্ত চাকরি। আর শুরু হয় 11 দিয়ে, শেষ হয় 16 দিয়ে। কত 11 থেকে 20তম গ্রেডের যদি আমরা বলি যে তৃতীয় শ্রেণী যেটা আছে, এই তৃতীয় শ্রেণীটা শুরু হয় কত থেকে, 11 থেকে, আর শেষ হয় কোথায় থেকে, 16 থেকে। আর বাকিগুলো কিন্তু আগে এবং পিছে
দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী এবং সর্বশেষ বলা হয়ে থাকে যে চতুর্থ শ্রেণীর চাকরি। তার মানে আমরা বুঝে নিলাম যে 11তম গ্রেড যেটা আছে স্পেসিফিকভাবে যদি আমরা বলি, একেবারে আলাদাভাবে যদি বলি, এটা তৃতীয় শ্রেণীর প্রথম ধাপ, অর্থাৎ 3 নম্বর যদি আমরা বলি তৃতীয় শ্রেণীর প্রথম ধাপ বলা হয়ে থাকে 11তম গ্রেডকে। কত গ্রেডকে? 11তম গ্রেডকে 3 নম্বর শ্রেণীর প্রথম ধাপ বলা হয়ে থাকে। এখন আমরা আসি 2 নম্বর, যেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবারই জানার একটা ব্যাপার থাকে যে 11তম গ্রেডে ঠিক বেতন ভাতা কত। 11তম গ্রেডে ঠিক বেতন ভাতা কত, তারপরে আমি আলোচনা করব 11তম গ্রেডের কোন কোন চাকরিগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না, একেবারে ডিরেক্ট আপনারা অনার্স কমপ্লিট করে অথবা মাস্টার্স কমপ্লিট করে যে যেটার মধ্যে চায় সেটাই। সো এটা আমরা প্রথমে যদি দেখি যে বেতন ভাতা ঠিক কতগুলো পাওয়ার কথা বা কত টাকা পায়। আমরা সবাই মানে বেসিকলি যেটা বলি প্রাইমারির বেতন জানি, এনটিআরসির বেতন জানি, অন্যান্য জবগুলোর বেতন জানি, কিন্তু 11তম গ্রেডে যদি আপনি নিয়োগ পান সেক্ষেত্রে আপনার বেতনটা কত হতে পারে এটা একটু ক্লিয়ার করা দরকার। ঠিক আছে? সো 11 থেকে বেতন যদি আমরা বলি, সকল সরকারি কর্মকর্তাদের বেতনের পাশাপাশি ভাতাও গ্রেড অনুযায়ী প্রদান করা হয়। একজন তৃতীয় শ্রেণীর প্রথম সারির, এটা কিন্তু তৃতীয় শ্রেণীর কত সারির? প্রথম সারি হচ্ছে 11তম গ্রেড কর্মকর্তা প্রতি মাসে মূল বেতনের সাথে একাধিক ভাতা পেয়ে থাকেন। একাধিক ভাতা পেয়ে থাকেন। সরকারি কর্মকর্তা সহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও এই ভাতা অনুসরণ করা হয়। কি করা হয়? সরকারি কর্মকর্তা সহ বেসরকারি বিভিন্ন ধরনের জায়গাতেও এই ভাতা আমরা যদি বলি অ্যাপ্লাই করা হয়। ঠিক কত ভাতা দেয় আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে যদি দেখি যে এটার মূল বেতনটা কত থাকে, এই 11তম গ্রেডের মূল বেতন হচ্ছে 12,500 টাকা দিয়ে তাদের বেসিক শুরু হয়। কত টাকা? 12,500 টাকা দিয়ে তাদের বেসিকটা শুরু হয় 11তম গ্রেডের। শুধুমাত্র 11তম গ্রেডটাই 12,500 দিয়ে শুরু হয়। এরপরে 12তম আছে, 13তম আছে, 14তম আছে, এগুলো আলাদা জিনিস। তবে 12তম 11তম যেটা আছে 11তমটা শুরু হয় কত? 12,500 টাকা দিয়ে প্রথম বেসিক শুরু হয়। এরপর যদি আমরা বলি বাড়ি ভাড়া বাবদ তারা পেয়ে থাকে 5,625 টাকা। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এটা বলা আছে যে ঢাকা সিটি কর্পোরেশনে যদি কেউ বসবাস করেন তাহলে তার জন্য 60% বাড়ি ভাড়া, অর্থাৎ যদি আপনার 12,000 টাকা বেতন হয় 60% বাড়ি ভাড়া হচ্ছে 6, 12, 72, 7,000-এর বেশি পাবেন আপনি বেতন শুধুমাত্র বাড়ি ভাড়া মানে ব্যাপারে। আর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল এবং রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য 50% বাড়ি ভাড়া দেওয়া হয়, অর্থাৎ 12,500 টাকার 6,250 টাকা আপনি পাবেন। এবং অন্যান্য স্থানের জন্য 45% হারে প্রদান করা হয়। এখানে মূলত 45%টাকেই ধরা হয়েছে। কোনটা? বেসিক ধরা হয়েছে 45% হিসেবেই আমরা ধরেছি। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনারা ভাগ করে নিলে হবে। 60% করলে পাবেন, এটাতে আবার আপনি 50% করলে পারবেন, এটাতে 45%। সর্বনিম্ন 45% আপনি বাড়ি ভাড়া বাবদ টাকা পাবেন এই মূল বেতনের। এই 45%ই মূলত 5600 টাকা হয়ে যাচ্ছে আপনার বেতনের সাথে। পাশাপাশি আপনার আরও বেশ কিছু ভাতা আছে। মেডিকেল ভাতা পাবেন আপনি 1,500 টাকা, মানে 1500 টাকা। টিফিন ভাতা পাবেন 200 টাকা। যাতায়াত ভাতা পাবেন 300 টাকা। এখানে তাহলে আমরা যদি এটাকে যোগ করে ফেলি আপনার মূল বেতনের সাথে মোট কত টাকা আপনি পাচ্ছেন? 12,500 টাকা এখানে আপনার যদি ধরা হয়, এখানে যদি 5,600 টাকা ধরা হয়, কম করে যদি আমরা ধরি, এরপর যদি আমরা 1,500 টাকা এখানে ধরি, এরপর যদি এখানে 300 এবং 200 মিলে 500 টাকা ধরা হয়, তাহলে দেখেন আপনাদের বেসিক কত আসছে। 0, 0, 11, 6, 16, 21-এর 1 হাতে 2, 4, 9, 10, 10-এর 0, অর্থাৎ 20,000 টাকা। 20,100 টাকা আপনি একেবারে মানে বেসিক পাবেন এখান থেকে। মানে 20,100 টাকা আপনার ঘরে থাকবে। আর বাড়তি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি পরে আলোচনা করতেছি। তার মানে আপনি এখান থেকে এই হারে যে বেতন যদি আপনি পেতে চান, এই হারে যদি বেতন পান, আপনি 11 গ্রেডের জন্য 20,100 টাকা পাবেন। কত টাকা? 20,100 টাকা আপনি এখান থেকে পাচ্ছেন। এরপর দেখি আর কি কি সুযোগ সুবিধা আপনাদের আছে এই চাকরির জন্য। এরপর যদি দেখি শিক্ষা সহায়ক ভাতা আপনি কত পাচ্ছেন। মূল বেতন তো আপনি 20,000 পেলেন, মানে বেতন সহ আর কি। যে শিক্ষা সহায়ক ভাতা আপনি ঠিক কত পাচ্ছেন? শিক্ষা সহায়ক ভাতা মানে আপনার যদি ছেলে মেয়ে থাকে বা সন্তান সন্ততি থাকে তারা আপনারা কত ভাতা পেতে পারে। ছেলে মেয়েদের জন্য বলা আছে 11তম গ্রেডের কর্মকর্তাদের একটি সন্তানের জন্য 500 টাকা, একটি সন্তানের জন্য 500 টাকা, দুটি সন্তানের জন্য 1,000 টাকা শিক্ষা ভাতা আপনি পেয়ে থাকবেন। কতটা? একটি সন্তানের জন্য 500 টাকা, দুটা সন্তানের জন্য 1,000 টাকা। এটা হচ্ছে আপনার আনুষঙ্গিক ভাতা নয়। এটা কি নয়? আনুষঙ্গিক ভাতা আপনার নয়, এটা হচ্ছে আপনার সন্তান থাকার কন্ডিশনে, যদি সন্তান থাকে। আর যদি না থাকে তাহলে কোনো
সন্তান ভাতা বা শিক্ষা সহায়ক ভাতা আপনি পাবেন না। আপনারা যারা আনমেরিড আছেন তারা কিন্তু পারবেন না, ঠিক আছে। সো এখান থেকে 1000 টাকা আপনারা পাবেন। যদি কারো সন্তান একজন থাকে তাহলে 500 টাকা পাবেন, সন্তান দুজন থাকলে 1000 টাকা পাবেন। তবে 2-এর অধিক সন্তান যদি থাকে, 2টি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা কার্যকর হবে, এর বেশি দেবে না। মানে 1000 টাকার বেশি আপনি শিক্ষা ভাতা পাবেন না সন্তানদের জন্য। এরপর যদি আমি আসি, আপনাদের আর কি থাকতে পারে, 11তম গ্রেডের বোনাস কত টাকা পেতে পারেন, বোনাস কত টাকা পাবেন। হ্যাঁ, বোনাসও আপনাদের এখানে কিন্তু রয়ে গেছে। আপনারা চাইলে এটাকে শেয়ার করে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। 11 গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলোতে আপনারা আলোচনা করতে পারবেন। আমি পরবর্তীতে প্রশ্ন নিয়ে আলোচনা করব, কোন প্রশ্নগুলো আসে পরীক্ষায় সচরাচর, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ওটা আপনারা অবশ্যই দেখবেন। তাহলে বোনাস ঠিক কত টাকা আপনি পাচ্ছেন, বোনাসটাও কিন্তু অনেক বড় একটা কার্যকরী ভূমিকা রাখে আপনাদের এই গ্রেডের ক্ষেত্রে। সো বোনাসটা ঠিক আমরা কত পাচ্ছি আমরা দেখি একটু। 11তম গ্রেডের ক্ষেত্রে বোনাসের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয়, অর্থাৎ এইগুলো বেতনের সাথে সাথে বোনাসও পাচ্ছেন। কর্মকর্তাদের বছরে সব মিলিয়ে 3 বার বোনাস দেওয়া হয়। কয়বার? 3 বার বোনাস দেওয়া হয়। 11তম গ্রেডের যারা কর্মকর্তা আছে তাদেরকে বছরে 3 বার তারা বোনাস পেয়ে থাকেন। প্রথম 2 বার মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে 12,500 টাকা করে সর্বমোট 25,000 টাকা বোনাস দেওয়া হয়। অর্থাৎ মূল বেতনের 100% বেতন পাবেন আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের, ঠিক আছে। মূল বেতনের 100% মানে 100%, 12,500 টাকা আপনার মূল বেতন, আপনি 12,500 টাকায় পাবেন বোনাস হিসেবে এই 11 থেকে 11তম গ্রেডের চাকরির জন্য। তার মানে 2 বছরে, 1 বছরে আপনি কত 25,000 টাকা পাচ্ছেন আলাদা করে, কত 25,000 টাকা। এরপর বলা আছে এছাড়া তৃতীয়বার মূল বেতন অনুযায়ী 20% হারে বৈশাখী ভাতা প্রদান করা হবে। যদি মূল বেতন আপনার 12,000 হলো তাহলে 12,000-এর 2,000 20% হারে যদি 12×2=24, তার মানে 2,500 টাকা বা সামথিং পাবেন। অর্থাৎ এইখান থেকেও আপনার মাসিক 27,500 টাকা আপনারা বাৎসরিক পাচ্ছেন শুধু বোনাস বাবদ। কত? 27,500 প্লাস টাকা আপনি শুধুমাত্র বোনাস বাবদ পাবেন এইখান থেকে 11 গ্রেডের। তাহলে আপনি হিসাব করে দেখতে পারেন যে 27,000 যদি হয় বছরে আপনি 12 মাস দিয়ে ভাগ করে দেন, এখানেও আপনি প্রায় 2,500 টাকা করে আপনার কি দৈনিক মাস যদি যোগ করেন তাহলে 20,000-এর সাথে আপনি আরো 2,500 যোগ করে দেন, 22-23,000 টাকা আপনার কিন্তু বেতন আসতেছে। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু বেতন 32,000 প্লাসে গিয়ে ঠেকবে। অর্থাৎ একজন যদি 11 গ্রেডে ইন করে কোনো চাকরিতে, সে শেষ জীবনে গিয়ে 32,000 টাকা তার বেসিক স্যালারি হবে। সেক্ষেত্রে তার বেতন হয়তো বা একেবারে 50-60 ওদিকে চলে যাবে। তার মানে 32,000 টাকা আপনারা বেসিক পাবেন। আপনাদের জীবদ্দশায় যদি কোনো প্রকার প্রমোশন না হয়, কিছুই না হয়, তারপরে এই টাকাটা আপনার বেতন আসবে। সো তাহলে কি হলো, এখান থেকে কিন্তু আপনার গ্রেডের বোনাসগুলো আপনি পেয়ে যাচ্ছেন খুব ভালোভাবে 100% আপনার বেতনের সাথে। তারপরে যদি বলি কি কি যোগ্যতা লাগে, এখানে কোনো যোগ্যতার দরকার নেই, শুধুমাত্র অনার্স কমপ্লিট করলে হবে। এই চাকরিগুলোতে খুব বেশি একটা ওরকম কিছু না, একেবারে আলাদা কোনো কিছু দরকার হয় না, কোনো অভিজ্ঞতারও দরকার হয় না। সরাসরি আপনি যদি স্নাতক পাস হয়ে যান, সর্বনিম্ন যদি স্নাতক পাস এবং সমমান ডিগ্রি অর্জন করতে হবে, এই ডিগ্রিটা অর্জন করলে আপনারা এই চাকরিতে মূলত ইন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ 11তম গ্রেডের চাকরিগুলো কোন কোন চাকরি, অর্থাৎ কোন কোন চাকরিগুলো আপনাদের সরাসরি 11তম গ্রেডে আপনি নিয়োগ পাবেন, এইখানে আমি এগুলো নিয়ে নিয়েছি। বেশ কিছু চাকরি, অনেকগুলো চাকরির মধ্যে আমি বেশ কিছু চাকরি এখানে নিয়ে নিয়েছি যেগুলোতে আপনারা ডিরেক্ট 11তম গ্রেডে নিয়োগ পাবেন অথবা আপনারা পরীক্ষা দিতে পারবেন। প্রথমত দেখেন হিসাব রক্ষক, যে কোনো হিসাব রক্ষকের ক্ষেত্রে এটা 11তম গ্রেড হিসেবে কাউন্ট করা হয়। যে কোনো হিসাব রক্ষক হিসেবে আপনাদের কি করা হবে, 11তম গ্রেড হিসেবে কাউন্ট করা। তবে বিআরডিবি এটা একবার স্পেসিফিকভাবে তারা 11তম গ্রেডের জন্য হিসাব রক্ষক যেটা আছে 11তম গ্রেডে তারা নিয়োগ দিয়ে থাকেন, এটা বিআরডিবি। তারপরে বলা হচ্ছে অডিটর, আপনাদের সবচেয়ে যেটা বলা হয়ে থাকে সিজিপিএ, সিজিএ অথবা আপনারা কন্ট্রোলার জেনারেল, সেখান থেকেও যদি চান, এটা 3 জায়গায় অডিটর আছে। এই 3 জায়গায় অডিটরের মধ্যে সিজিএ এর সামনে আপনাদের পরীক্ষা আছে, আপনারা সবাই কম বেশি জানেন। এই অডিটর যে পরীক্ষা দেবেন এটাকে এখন স্থগিত রাখা হয়েছে। এই অডিটর পরীক্ষায় আপনারা মোটামুটিভাবে বলা হয়ে থাকে অডিটরের জন্য আপনারা 11তম গ্রেডে ইন করতে পারবেন, অর্থাৎ ইন করে আপনার বেতন কিন্তু মোটামুটি হবে কত, সিজিএ অডিটরে আপনারা 11তম গ্রেডে ইন করতে পারবেন। একেবারে কোনো প্রকার অভিজ্ঞতা বা যোগ্যতা কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র স্নাতক পাস হলেই হবে। সামরিক ভূমি এবং ক্যান্টনমেন্টের যে বিভিন্ন চাকরি নিয়োগগুলো আসে, এখানে জুনিয়র শিক্ষকরা 11তম গ্রেডের চাকরিতে নিয়োগ পেয়ে থাকেন। জুনিয়র শিক্ষক যারা আছেন, কারা তত্ত্বাবধায়ক, কারা পরিদর্শক এবং তত্ত্বাবধায়কের ক্ষেত্রে যারা নিয়োগ পান তারা ম্যাক্সিমামগুলো 11তম গ্রেড, অর্থাৎ কারা তত্ত্বাবধায়ক যেগুলো আমরা জেলার বলে থাকি, এই জেলাররা 11তম গ্রেডে নিয়োগ পেয়ে থাকেন এবং তাদের বেতন ভাতার সুযোগ সুবিধাদি যেগুলো আমি আপনাকে আগে বলে দিলাম এরকমই তারা পেয়ে থাকেন। এরপর যদি বলি জুনিয়র প্রশাসন সহকারী ক্যাবে আপনারা অনেকে পরীক্ষা দেন, এই ক্যাবের পরীক্ষা জুনিয়র প্রশাসন সহকারী
অ্যাসিস্ট্যান্ট যে অ্যাডমিন অফিসার যিনি আছেন তিনি মূলত 11তম গ্রেডে নিয়োগ পেয়ে থাকেন এবং সরাসরি তিনি পেয়ে থাকেন এটা নিয়োগ, কোনো প্রকার অভিজ্ঞতার দরকার হয় না, ডিরেক্ট সরকারি চাকরি। উপপরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুবই গুরুত্বপূর্ণ এবং একটা লাক্সারিয়াস জব এটা বলা হয়ে থাকে। হ্যাঁ, মাদকদ্রব্য থেকে আপনার ইচ্ছাধীন আপনি যে কোনো মাদক বা যে কোনো এরকম অকারেন্সগুলোকে আপনি আপনার মতো করে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হয় সেখানে। এই স্পেশাল পাওয়ারের ক্ষেত্রে এটা উপপরিদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারবেন আপনি 11তম গ্রেডে ইন করলে। অর্থাৎ এই 11তম গ্রেডের 3য় শ্রেণী যদি আমরা যদিও বলি, তারপরও এটা একেবারে প্রথম একেবারে জবটা। এজন্য আপনারা এখানে আসলে ওরকম মানে 3য় শ্রেণী ভাবার কোনো ওয়ে নাই, কারণ 16 পর্যন্তই তো 3 নম্বরেই থাকে। সো ফার্স্ট যে সারির জবটা এটা হচ্ছে 3য় শ্রেণীর। হ্যাঁ, সো এইখানে আপনারা যদি মনে করেন উপপরিদর্শক হিসেবে আপনারা যারা চাকরি পাবেন, এখানে আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনার বিশাল একটা জায়গা আছে এখানে কাজ করার মতো। তারপরে যদি বলে হয় উপসহকারী কৃষি কর্মকর্তাও কিন্তু 11তম গ্রেড। এগুলো দেখেন নামগুলোই কেমন জানি ফিল হয় ভিতরে, না ফিল হয় না ভিতরে? একটু খেয়াল করে দেখেন আপনাদের এই চাকরিগুলো যখন আপনারা পাবেন, যখন কেউ বলবে যে উপপরিদর্শক হিসেবে তিনি আছেন, খুবই অন্যরকম একটা ফিল চলে আসে ভিতরে যে 11তম গ্রেড। এবং এটা মনে রাখবেন, বিসিএস নন ক্যাডার থেকেও আপনারা কিন্তু 12তম গ্রেডে যারা প্রধান শিক্ষক প্রাইমারির তারা 12তম গ্রেডে, ভূমি যারা উপজেলা ভূমি কর্মকর্তা তারাও কিন্তু 12-13তে ইন করে। অথচ এখানে কিন্তু একবারে 11তম গ্রেড আপনি বিনা বাধায় কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র স্নাতক পাশ করে এই অধিদপ্তরগুলোতে আপনাকে নিয়ে নেবে। এবং আশার বাণী হচ্ছে যে বাংলাদেশে এখন করাপশনের ব্যাপারটা খুবই কম। আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন। আমাদের 11 থেকে 20তম গ্রেড এখনও বিদ্যমান চাকরির ক্ষেত্রে আমাদের ব্যাচগুলো আছে, আপনারা সুন্দর করে ভর্তি হয়ে যেতে পারেন। আমরা প্রত্যাশা করি আপনার 11তম গ্রেডের যে কি বলবো আশা এবং প্রত্যাশা আছে সেটা খুব সুন্দরভাবে আপনাদেরকে আমরা প্রত্যাশা অনুযায়ী কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। সো এখানে আমরা তাহলে জুনিয়র প্রশাসন সহকারী ক্যাবের কথা বলেছি, উপপরিদর্শক মাদকদ্রব্যের ক্ষেত্রে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা। এই 7টা জব ছাড়াও আর বেশ কিছু চাকরি আপনাদের আছে 11 গ্রেড শুধুমাত্র। ঠিক আছে, 11 গ্রেড শুধুমাত্র। এই 7টা চাকরি ছাড়াও আরও বেশ কিছু চাকরি আছে, শুধু আমি এগুলো নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করতে চাচ্ছিলাম। এই জবগুলো সবার প্রত্যাশিত এবং সবাই এই জবগুলো চেয়ে থাকে বা এই জবগুলো পাওয়ার জন্য অনেকে প্রত্যাশা থাকে অনেকের ক্ষেত্রে, এই জন্য এটা কিনে আলোচনা করার চেষ্টা করেছি। এরপর যদি আমি বলি আমাদের এই 11 থেকে 20তম গ্রেডের চাকরির ক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের এখন স্পেশাল লাইফ কেয়ার ব্যাচ চলছে, 14 নম্বর ব্যাচে ভর্তি চলছে। আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। এই 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের এই কোর্সটা খুবই ভালো এবং এই কোর্সে যারা ভর্তি আছেন আপনারা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির জন্য পারফেক্ট হবেন যদি কোর্সটা সম্পূর্ণ করতে পারেন। মাত্র 2550 টাকা আমাদের এই কোর্স ফি, মাত্র 2550 টাকা, 2550 টাকায় আপনারা 11 থেকে 20তম গ্রেডে আমাদের চাকরির কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। যারা ভর্তি হয়েছেন তারা তো আছেন, যারা ভর্তি নেই তারা ভর্তি হয়ে চাইলে দেখতে পারেন। এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ একটা নতুন আমরা ব্যাচ খুলে ফেলেছি, এক্সাম ব্যাচ। আপনারা সবাই কম বেশি জানেন এই এক্সাম ব্যাচটা আমাদের আপনাদের জন্য 11 থেকে 20তম গ্রেডের সবার জন্য এক্সাম ব্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেক দিন থেকে চাচ্ছিলেন যে স্যার আমাদের একটা এক্সাম ব্যাচ দেওয়া হোক, একটা এক্সাম ব্যাচ দেওয়া হোক। আমরা এই জন্য আপনাদের এক্সাম ব্যাচটা চালু করে দিয়েছি। এই এক্সাম ব্যাচে 11 থেকে 20তম গ্রেডের জন্য বাফেট এক্সাম ব্যাচ আপনাদের চালু করা হয়েছে মাত্র 100 টাকা ফিতে। মাত্র 100 টাকা ফিতে আপনি এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন। আপনার নিজেকে যাচাই করার জন্য, নিজের মেধা ঠিক কতটুকু এটাকে শানিত করার জন্য আপনি এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি যে এখান থেকে আপনি খুব একটা ভালো উপকার পেয়ে যাবেন। এক্সাম ব্যাচের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয় এক্সাম ব্যাচে ঠিক আমাদের কতগুলো পরীক্ষা আপনাদের নেওয়া হবে, 100 টাকা ফির মাধ্যমে কতগুলো পরীক্ষা আমরা নেব একটু দেখেন। প্রস্তুতিমূলক পরীক্ষা থাকবে আপনাদের একটি, প্রথমে আমরা এটা নিব 25 মার্কের। কম্বাইন পরীক্ষা হবে, প্রত্যেকটা সাবজেক্ট মিলে 16টা পরীক্ষা হবে 1600 মার্কের, মোট 1600 মার্কের। সাবজেক্টিভ পরীক্ষা হবে আপনাদের 4টি 400 নম্বরের, কত 4টি হবে 400 নম্বরের। আর মোট প্রশ্ন আপনার পাচ্ছেন 2025টি, কতটি 2025টি প্রশ্ন যদি আপনি পড়তে পারেন এবং প্রত্যেকটা প্রশ্নের যদি ব্যাখ্যা সহ পড়তে পারেন তাহলে মোটামুটিভাবে আপনি চিন্তা করে পারবেন যে একটা প্রশ্নে 2025টি প্রশ্ন এমনি প্রত্যেকটা 4টা করে অপশন আছে, তাই না? তাহলে 2000 প্রশ্ন বা 2000 যদি আমরা বলি 2000 প্রশ্ন 4টা অপশনে 8000 হয়ে যাচ্ছে। এই অপশনের আবার ব্যাখ্যা থাকতে প্রত্যেকটাতে আপনি যদি ব্যাখ্যা ধরেন 2টা করে, তাহলে একটা প্রশ্ন থেকে আপনি মিনিমাম হলেও পাচ্ছেন 10টা প্রশ্ন। তাহলে 10টা প্রশ্ন যদি 2000 প্রশ্ন আপনি পান তাহলে কত হচ্ছে 20,000 প্রশ্ন আপনি মোটামুটি কভার করতে পারবেন এই একটা মাত্র কোর্স থেকে, মাত্র 100 টাকায়। মাত্র 100 টাকা। আমি জানি না কিভাবে 100 টাকা ফিতে, এত কম ফিতে আপনাদেরকে এখানে নিচ্ছে বা আমাদের অথরিটি বা আমাদের এখানে যারা নিচ্ছেন এক্সাম ব্যাচ, 100 টাকায় আপনারা চাইলে নিজেকে নিজের মাথাকে শানিত করতে পারেন। আমি প্রত্যাশা করি এটা খুব আপনাদের উপকার করবে এবং যারা ভর্তি হন তারা ভর্তি হয়ে যেতে পারেন।
এরপর আপনারা দেখেছেন কোর্স ডিটেল যদি আমরা বলি বাংলা 25, ইংরেজি 25, এরপর হচ্ছে গণিত 25, জিকে এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, বিজ্ঞান, আইসিটি, রিসেন্ট যা কিছু আছে সকলেই 25। ঠিক আছে, এগুলো সবগুলো 25 মূলত করে আপনাদের চাকরির পরীক্ষাগুলোতে বা আমাদের এক্সাম বেসে আছে। এবার আসেন আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করি 11 থেকে, শুধুমাত্র 11তম গ্রেডের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, আপনারা উত্তর করবেন। 11তম গ্রেডের কয়েকটা প্রশ্ন আলোচনা করব আমরা এখানে। বলেন দেখি 11তম গ্রেডের প্রথম প্রশ্ন, বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? মিশন এবং দূতাবাস নিয়ে আমাদের একটু ডিফারেন্স আছে। মিশন এবং দূতাবাস নিয়ে আমাদের একটু ডিফারেন্স আছে। আমাদের মিশনের ক্ষেত্রে যদি আমরা বলি, মিশন একটা জিনিস, দূতাবাস আর একটা জিনিস, অ্যাম্বাসেডর একটা জিনিস, হাই কমিশনার একটা জিনিস, এগুলো আলাদা আলাদা, প্রত্যেকটার একটা ডিভাইড আছে। দেখি কে বলতে পারেন। এটা হচ্ছে অডিটরের পরীক্ষা ছিল। কিসে? অডিটরের পরীক্ষা ছিল। অডিটরের ওই সময় যেটা আমাদের উত্তর ছিল সেটা হচ্ছে বিশ্বের 58টি দেশে বাংলাদেশের মিশন আছে, তবে এখন এটাকে আবার অনেক ক্ষেত্রে 59 বলা হয়ে থাকে। 59টি দেশের মিশন আমাদের আছে। আবার হাই কমিশন সহ 82-র কথা বলা আছে, হাই কমিশন সহ 82-র কথা বলা আছে। তবে ওই সময়ের অডিটর জেনারেল আপনাদের এই পরীক্ষাটা এসেছিল, অডিটর হিসেবে এই পরীক্ষা আসছিল। অডিটরের পরীক্ষায় এটাতে বলা ছিল ওই সময়ের জন্য বিশ্বের 58টি দেশে বাংলাদেশের মিশন আছে বলা হয়েছিল। যেহেতু 58টি দেশে এখন বলা ছিল, তবে পরবর্তীতে একটা মাত্র বের 59টি দূতাবাস বা হাই কমিশন আছে। আর 82টিরও বেশি আমাদের যদি আমরা বলি প্রত্যেক সবগুলো মিলেই বলা হয়ে থাকে যে 82টিরও বেশি আমাদের হাই কমিশন সহ মিশন আছে। তবে এখন পর্যন্ত 58, 59 এবং 60-এর মধ্যে বিদ্যমান। সর্বশেষ অনুযায়ী আমাদের বলা আছে, সর্বশেষ 2024 অনুযায়ী, সর্বশেষ 2024 অনুযায়ী আমাদের মিশন আছে 60টি। কতটি? 60টি দেশের সাথে আমাদের মিশন আছে। হাই কমিশন সবকিছু সহ আমাদের 82টি দেশের সাথে দূতাবাস বা সম্পর্ক রয়েছে। সর্বশেষ অনুযায়ী 60টির কথা বলা আছে, 60টা মিশন আমাদের 2024 সাল অনুযায়ী রয়েছে। তবে ওই সময় অডিটর জেনারেলের পরীক্ষায় 58টি পরীক্ষা উত্তর করা ছিল। এবার আসেন পিসি কালচার কি? পিসি কালচার কি একটু দেখি উত্তর করেন। এটা অডিটরের পরীক্ষার প্রশ্ন, অডিটরের প্রশ্ন এটা। পিসি কালচার কি? দেখি উত্তর করতে পারেন কিনা পারেন। বিভিন্ন কালচারের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, বিভিন্ন কালচার আমরা অনেক সময় ভুলে যাই। আজকে বেশ কয়েকটা কালচার আপনাদের আমি যদি দেখাই, এখানে প্রথমে বলা হয়ে থাকে যে অ্যাভিকালচার। হ্যাঁ, অ্যাভিকালচার। এরপর যদি আমরা বলি 2 নম্বর হচ্ছে সেরিকালচার, যেগুলো পরীক্ষায় সচরাচর আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সেরিকালচার, অ্যাভিকালচার, সেরিকালচার। 3 নম্বর যেটা আসে প্রন কালচার। কোনটা? প্রন কালচারও পরীক্ষা আপনাদের আসে। দেখি এগুলো আপনারা ঠিক কতটা পারেন। এরপর যদি আপনাদের বলা হয়ে থাকে, এটা তো পিসি কালচার অলরেডি আপনারা পড়েছেন। আরও কয়েকটা কালচার আছে, আরও বেশ কিছু কালচার আছে, দেখি আপনারা পারেন কিনা পারেন। পিসি কালচার, তাই না? এই যে কালচারগুলো, কালচার থেকে মনে রাখার জন্য সহজ কিছু টেকনিক আছে। টেকনিকগুলো আমি ক্লাসে বলে থাকি, ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের পড়াবো ইনশাল্লাহ। সো এইগুলোকে কিভাবে ঠিক মনে রাখা যায়, তাই না? দেখেন, পিসের সাথে একটা জিনিসের সম্পর্ক কিন্তু খুব বেশি, সেটা হচ্ছে ফিশ, তাই না? পিস এবং ফিশ উচ্চারণে সামান্য হেরফের, প এবং ফ, তাই না? পিস এবং ফিশ, এখানে দেখেন খুব করে মনে রাখা যায়। ফিশ দিয়ে পিস, ফিশ মানে কি? মাছ, তাই তো? ফিশ মানে কি? মাছ। তাহলে মাছ দিয়ে মৎস্য, তাহলে ফিশ দিয়ে আপনি মাছ দিয়ে মৎস্যকে সুন্দর করে মনে রাখতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নেই। এরপর আসেন অ্যাভিকালচারের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয় অ্যাভিকালচারটা ঠিক কিভাবে আপনি মনে রাখবেন। অ্যাভিকালচারের ক্ষেত্রে আমরা সিভিল অ্যাভিয়েশন বলি। অ্যাভিয়েশন বলতে কি বোঝানো হয়? অ্যাভিয়েশন বলতে বিমানকে বোঝানো হয়, তাই না? অ্যাভিয়েশন বলতে বিমানকে বোঝানো হয়। বিমানের পাখা কয়টা? পাখা হচ্ছে 2টা। বিমানের পাখা কয়টা? পাখা 2টি। তাহলে যেহেতু বিমানের পাখা 2টি, আর পাখির পাখা কয়টি বলেন তো দেখি? পাখির পাখাও হচ্ছে 2টি। আর বিমান যে ঠিক যেভাবে ওড়ে, পাখিও ঠিক সেভাবে ওড়ে। সুতরাং অ্যাভিকালচার বলতে পাখি কালচার আপনারা মনে নিতে পারেন, বা পাখি চাষ বা পশু চাষ বলা যায় না, পাখি চাষ বিষয়ক যে বিজ্ঞান আছে এটা কি বলা হয়? অ্যাভিকালচার বলা হয়। এরপর আসেন সেরিকালচার। সেরিকালচারকে ঠিক কিভাবে মনে রাখবেন? সেরিকালচারের বাংলা যদি আমরা বলি, সেরিকালচারের প্রথম অক্ষর হচ্ছে এস, তাই না? সেরিকালচারের ফার্স্ট ওয়ার্ড কি? এস। এরপর যদি আমরা বলি সিল্ক, সিল্কের ফার্স্ট ওয়ার্ড কি? সিল্কের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এস। আর সিল্কের বাংলা শব্দ হচ্ছে রেশম, তাই না? সিল্কের বাংলা কোনটা? রেশম। যেহেতু সিল্কের বাংলা রেশম, সুতরাং এই রেশম দিয়ে আপনি সেরিকালচার, সিল্ক এটাকে সুন্দর করে মনে রাখতে পারবেন। অর্থাৎ সেরির প্রথম অক্ষর এস, সিল্কের প্রথম অক্ষর এস। সিল্ক মানে হচ্ছে রেশম, সুতরাং রেশম চাষ যেটাকে বলা হয় এটা হচ্ছে সেরিকালচার। রেশম চাষ
সেরিকালচার, মোটামুটিভাবে কিন্তু মনে রাখা যায়। দেখেন এরপর আসেন প্রন কালচার, এটা তো চিংড়ি এটা বলাই আছে যে চিংড়ি চাষ বলা হয় প্রন কালচারকে, চিংড়ি চাষ। এরপর যদি বলি পিসি কালচার, যেটা তো অলরেডি আমি আপনাদের বলে দিলাম যে ফিশ মানে মাছ, আর মাছ ফিশ থেকে পিসি মৎস্য চাষ। সেরি মানে সিল্ক, সিল্ক মানে সিল্কের বাংলা হচ্ছে রেশম, রেশম চাষ হচ্ছে সেরিকালচার। আর প্রন কালচার মানে চিংড়ি চাষ। এরকম করে অ্যাভি মানে হচ্ছে বিমান, বিমান যেমন দুটো পাখা আছে, বিমান পাখি আকাশে ওড়ে, সুতরাং এটাও অ্যাভিকালচার মানে কি পাখি চাষ বলা হয়ে থাকে। সো এরকম করে মোটামুটিভাবে সবগুলো কি মনে রাখা যায়, আর সহজেই মনে রাখা যায়। আর কি আছে বলেন তো দেখি? মৌমাছি চাষ, মৌমাছি চাষ কোনটা বলেন দেখি? মৌমাছি চাষ একটু বলেন দেখি, মৌমাছি চাষ কোন কালচারকে বলা হয়ে থাকে? মৌমাছি চাষ একটু কম বেশি, তাই না? মৌমাছি চাষকে একটু কম বেশি করা যায় অ্যাপিকালচার, তাই তো? অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। এটাও দেখেন সহজভাবে মনে রাখা যায়। অ্যাপেক, অ্যাপেক মানে হচ্ছে সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ। অ্যাপেক মানে কি? সর্বোচ্চ বা উঁচু এলাকাকে বোঝানো হয়। যেহেতু মৌমাছি অনেক উঁচু দিয়ে ওড়ে, তাই না? মৌমাছি অনেক উঁচুতে ওড়ে, যেহেতু মৌমাছি উঁচুতে ওড়ে, সুতরাং এই যে উঁচু অ্যাপেক থেকে মৌমাছি চাষ চলে এসেছে। কোথা থেকে? অ্যাপেক থেকে মৌমাছি চাষ। তার মানে অ্যাপেক থেকে মৌমাছি চাষের কি হলো? অ্যাপেক্স যদি আমরা বলি, অ্যাপেক্স, অ্যাপেক্স মানে অনেক উঁচু। এই অ্যাপেক্স থেকে পিক, যেটা আমরা বলে থাকি উঁচু, চূড়া, এই চূড়া অর্থাৎ মৌমাছি সবসময় উপর দিয়ে ওড়ে, এই জন্য অ্যাপিকালচার মানে হচ্ছে মৌমাছি চাষ। এটাকেও সহজভাবে আপনি মনে রাখতে পারবেন। তার মানে একটা যার সাথে আরেকটা রিলেট করেও যদি আপনি কোনো কিছু যদি নাও পারেন, তারপরেও আপনি কিন্তু এগুলোকে খেয়াল করে সুন্দর করে এটাকে মনে রাখতে পারবেন। অর্থাৎ পরীক্ষার হলে আপনার মনে নেই বা আপনি টেকনিকও জানতেছেন না, এই জায়গাগুলোতে আপনি যদি একটু মানে মাথা খাটান, আপনার পড়া কিন্তু মুখস্থ হয়ে গেল। হ্যাঁ, আমরা এই জিনিসগুলোকে ভালো করে ঠিক মানে খেয়াল করি না, না খেয়াল করার কারণে আমাদের দেখা যায় পরীক্ষা অংশে বিভিন্ন সময় ভুল করি। পটেন। এরপর আসেন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? দেখি বলতে পারেন কিনা পারেন। অবিভক্ত বাংলার প্রথম শাসক হচ্ছে রাজা শশাঙ্ক, তাই না? রাজা শশাঙ্ক হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম শাসক। তিনি মূলত বলা হয়ে থাকে যে সপ্তম শতকের দিকে তিনি শাসন করেছিলেন। এই শশাঙ্কর আরো কি কি উপাধি আছে বলেন তো দেখি? শশাঙ্কের আর বেশ কিছু উপাধি আছে, দেখি বলতে পারেন কি না পারেন। রাজা শশাঙ্কের আরো বেশ কিছু উপাধি আছে। বাঙালি রাজা, প্রথম বাঙালি রাজা, তাই না? বাঙালি রাজা হচ্ছে ইনি। আরো কি উপাধি আছে বলেন দেখি? প্রথম বাঙালি রাজা বলা থাকে শশাঙ্ককে। আরো কিছু উপাধি আছে। বিক্রমাদিত্য, কার উপাধি? বিক্রমাদিত্য। এই শশাঙ্কের পরে পরে কি শুরু হয়ে যায়? পুরো বাংলা জুড়ে, পুরো ভারত জুড়ে কি শুরু হয়? মাৎস্যন্যায় শুরু হয়ে যায়। এই মাৎস্যন্যায় শুরু হয় শশাঙ্কের পরবর্তী সময়। কারণ শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময় ভারতকে আর কে শাসন করবে ঠিক তেমন মানে মানুষ ছিল না। শশাঙ্কের উপাধি কি? মহাসামন্ত, তাই না? মহাসামন্ত মানে সামন্তদের হেড বলা হয়ে থাকে, মহাসামন্ত। এই শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময় তখন কি শুরু হয়ে যায়? মাৎস্যন্যায় শুরু হয়ে যায়, অর্থাৎ অরাজক অবস্থা বা বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে যায়। শশাঙ্কের মৃত্যুর পর অরাজক অবস্থা বা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। কারণ শশাঙ্কর পরবর্তী সময় আসলে ভারতের অধীনে ভারতের শাসনভার কে নিবে, কে এটা শাসন করবে, এরকম ব্যক্তি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। হর্ষবর্ধনও ছিল, হর্ষবর্ধনও চলে যাওয়ার পরে এই পুরো ভারতটা অরক্ষিত হয়ে যায়। তখন শুরু হয় সারা ভারতের মধ্যে যেটাকে বলা হয় মাৎস্যন্যায়, অর্থাৎ অরাজক অবস্থা। মাৎস্যন্যায় বলতে পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছ গিলে খায়, সেই পরিস্থিতিকে বলা হয় মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় সৃষ্টি হয়ে যায় শশাঙ্কের মৃত্যুবরণের পরে পরে। তখন প্রায় 100 বছর মাৎস্যন্যায় থেকে যায়। আর এই মাৎস্যন্যায়ের পরে যেটা আসে, সপ্তম এবং অষ্টম শতকের পর যেটা আসে, সেটা হচ্ছে পাল বংশ। কে আসে? পাল বংশ। রাজা গোপালের ব্যাপারে আপনারা সবাই শুনেছেন। রাজা গোপালের হঠাৎ করে আগমন ঘটে। এই আগমন ঘটার পরে পাল বংশ এই সর্বশেষ 400 বছর গোপাল পাল থেকে শুরু করে, ধর্মপাল থেকে শুরু করে সবাই এই পাল বংশ 400 বছর বাংলা শাসন করেন বা ভারত শাসন করেন। সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ বলা হয় পাল বংশকে। কি বলা হয়? দীর্ঘস্থায়ী বংশ কাকে বলা হয়? পাল বংশকে সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ বলা হয়ে থাকে। এভাবে আস্তে আস্তে পালের পরে আসে সেন। সেনের পরে একেবারে পুরোপুরিভাবে হিন্দু শাসন শেষ। তারপরে মুসলমান শাসন চলে আসলো। মুসলমান শাসনের পরে ইংরেজ শাসন চলে আসলো। ইংরেজদের পরে পরে ভারতকে ভাগ করে দিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাগ হয়ে গেল। এখন পুরোপুরি আলাদা একটা জায়গা চলে আসলো। অর্থাৎ এটার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে অনেকটা বহুরূপী অবস্থা। প্রথমের দিকে যদি যাই একেবারে ফার্স্ট যেটা দেখবো, আলেকজান্ডার আক্রমণ করলো ভারত।
আলেকজান্ডারের আক্রমণ পরে পরে কি শুরু হলো, ভারতব্যাপী নতুন করে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন চলে আসলো। মৌর্যর পরে চলে গেল গুপ্ত, গুপ্তর পরে শাসন চলে আসলো গৌড়, গৌড়র পরে মোটামুটিভাবে আর হিসাব নেই কোন শাসন আসলো, কে করলো না করলো। গৌড়ের পরে যদি আমরা বলা হয়, গৌড়ের শাসকেই ছিলেন রাজা শশাঙ্ক। এই গৌড়ের পরে আমরা যদি দেখি যে গৌড়ের পরবর্তী পর্যায়গুলোতে আস্তে 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 মোটামুটিভাবে হিন্দুদের এইভাবে চলে আসলো একেবারে ইয়ে পর্যন্ত, সেন পর্যন্ত। সেনের পরে আবার হিন্দু শেষ, আবার মুসলমান চলে আসলো। এরাও করলো প্রায় 1857-58 পর্যন্ত। কারণ এদিকে বাংলার ইতিহাসে হয়তো সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছে, পুরো ভারতে কিন্তু মুসলমান শাসনের পরাজয় ঘটেনি। তখন মুঘল শাসন ছিল। তার পরবর্তী সময় আপনারা ব্রিটিশ, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশদের অধীনে আমরা থাকলাম প্রায় 190 বছর। এরপরে পাকিস্তানের অধীনে 24 বছর, এরপর বাংলাদেশ স্বাধীন, তাই না? মোটামুটি এইভাবে হিসেব করে করে আমরা আজকের এই পর্যায়ে এসে গিয়েছি। আগামীতে আসলে কি হবে সেটাও আমরা বলতে পারছি না। অর্থাৎ সর্বোচ্চ শাসন করেছেন কোন বংশ? পাল বংশ সবচেয়ে বেশি শাসন করেছেন। এর বাইরে আর হয়তোবা সম্ভব না কোনো রাষ্ট্রের করা। এরপর আসেন বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100-তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? আপনারা বদ্বীপ পরিকল্পনা শুনেছেন, ডেল্টা প্ল্যান, তাই না? এই ডেল্টা প্ল্যানের ক্ষেত্রে এটাও আসছিল আপনাদের কোন পরীক্ষায় বলেন তো দেখি? এটা কোন পরীক্ষা আসছে আপনাদের? আমি এটা নিয়ে পরে আলোচনা করব। এটা কোন পরীক্ষা এসেছে? এটাও হচ্ছে অডিটর। এটাও 11তম গ্রেডের চাকরি, আপনাদের অডিটরের প্রশ্ন। অডিটর থেকে আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করতে এসেছে, এই জন্য অডিটর নিয়ে শুধু আলোচনা করব। যে এখানে 6টি হটস্পট বা আপনার যেটা বলে থাকি জায়গাতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে উপকূলীয় অঞ্চল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বরেন্দ্র এবং খরাপ্রবণ অঞ্চল। বরেন্দ্র এবং খরাপ্রবণ অঞ্চল, বরেন্দ্র বলতে কি বোঝানো হয়? বরেন্দ্র হচ্ছে উত্তরবঙ্গ, তাই না? উত্তরবঙ্গকে এবং খরাপ্রবণ এলাকা, যেটা আমরা উত্তরবঙ্গ সবসময় খরাপ্রবণ থাকে, এই উত্তরবঙ্গ। 3 নম্বর হচ্ছে হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল। হাওর এলাকা আপনারা সবাই জানেন, এটা ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ যে এলাকাগুলো আছে, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং সিলেটের অঞ্চলগুলোকে নিয়ে একটা অংশ ভাগ করা হয়েছে। এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, আপনারা সবাই জানেন যে পার্বত্য চট্টগ্রামের 4টি জেলা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, 4টি জেলা নিয়ে গঠন করেছে একটা অঞ্চল। নদী এবং মোহনা অঞ্চল, এটা যদি আমরা বলে থাকি মোহনা অঞ্চল, এবং মোহনা অঞ্চল এটাকে সুন্দরবন অঞ্চল আমরা বলতে পারি। কোন অঞ্চল? সুন্দরবন এবং কক্সবাজার, সুন্দরবন থেকে কক্সবাজার, মোহনা অঞ্চলগুলোকে আমরা নিতে পারি। এবং সর্বশেষ আমরা আমাদের রাজধানী কেন্দ্রিক নিতে পারি। এই মোট 6টি এলাকাতে ভাগ করা হয়েছিল আমাদের ডেল্টা প্ল্যানকে। অর্থাৎ আমরা 2100 সালে ঠিক কোন কোন জায়গা নিজেকে দেখতে চাই, ঠিক আছে? 2100 সালে আমরা কোন কোন জায়গায় নিজেদেরকে দেখতে চাই, এই 6টা অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। এই 6টা অঞ্চলকে কেন্দ্র করে 2100 সালে আমরা আমাদের উন্নয়নগুলো সাধিত করব বা আমাদের উন্নয়নগুলোকে নিয়ে আসব 6টা অঞ্চল ভিত্তিক। এটা হচ্ছে 2100 সালের আমাদের প্ল্যান, বা 2100 সালে আমাদের কি হতে পারে, ঠিক এটা নিয়ে মানে আমাদের বলা আছে ডেল্টা প্ল্যান। কোন প্ল্যান? ডেল্টা প্ল্যান। এরপর আসেন পরবর্তীতে আপনাদের ঠিক আর প্রশ্ন আছে কিনা, কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? এটাও হচ্ছে অডিটরের প্রশ্ন। বৈশ্বিক ঝুঁকিতে আমরা আছি কিসে? ঠিক আছে, বৈশ্বিক ঝুঁকিতে আমরা আছি কিসে? কথা হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় হয়, এটা হচ্ছে আমাদের দেশীয় তৈরি। ঘূর্ণিঝড় হয় আমাদের সাগর এলাকায় থাকার কারণে, এটা গেল এক জিনিস। তারপর বলা হচ্ছে খরা হয়। খরা হয় কিসে ভাবে? জলবায়ু পরিবর্তনের জন্য। জলবায়ু পরিবর্তনের শুধু ছোট্ট একটা কারণে হচ্ছে খরা। এরপর যদি আপনাদের বলি জলবায়ু পরিবর্তন বা জলবায়ুর জন্য জলবায়ু পরিবর্তনের যে শাখা আমরা পড়ে গেছি, এটাও হচ্ছে মানে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক ঝুঁকির মধ্যে আমরা আছি, তাই না? তবে স্পেসিফিকভাবে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি সামনের দিকে একেবারে, সেটা হচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে। আমাদের কি পাবে? সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে। আর এতে করে যেটা হবে, আমি আপনাদেরকে উত্তরটা যেখানে বলে দিচ্ছি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এতে করে বাংলাদেশের বলা আছে যে 2031 সালের মধ্যে বাংলাদেশের 17% জায়গা তলিয়ে যেতে পারে। কত সাল? 2031 সাল। অথবা অনেকের মধ্যে 2050 সালের মধ্যেও এটা বাংলাদেশের 21% বা 20% জায়গা তলিয়ে যেতে পারে। এটা কোন এলাকাগুলো? উপকূলীয় এলাকা। কোন এলাকা? উপকূলীয় এলাকাগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে 2031 সালটাকে আমরা এখন নাকচ করে দিতে পারি, 2050 সালটাকে আমরা নিতে পারি। কারণ 31 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক এতটা আমাদের ক্ষতিগ্রস্ততা আসবে না। আমরা 50 সালের মধ্যে বলা আছে যে 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% থেকে 21% জায়গা তলিয়ে যেতে পারে, শুধুমাত্র সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে। এই বৃদ্ধি পায় কেন? কথা সে জায়গায় না,
বৃদ্ধি কেন পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার মূল কারণটা কোনটা? জলবায়ু পরিবর্তন। কোনটা? জলবায়ু পরিবর্তন, অথবা আমরা যদি বলি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং যদি আমরা বলি, গ্লোবাল ওয়ার্মিংটার কারণে এটা হচ্ছে। এটা কেন হয় এটাও কিন্তু অনেক একটা জানার বিষয়। আমরা অনেকেই ব্যাপারগুলো জানি না, যদি আপনাদের গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমি কথা বলি, গ্লোবাল ওয়ার্মিং যেটা, এটা তো জানেন গ্রিন হাউস ইফেক্টের কারণে হচ্ছে। গ্রিন হাউস ইফেক্টে বলতে উন্নত দেশগুলো এটাকে বেশি ছড়াচ্ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চায়নারা, তারপরে জাপান আছে, তারপরে অস্ট্রেলিয়া আছে। তারা কিন্তু নিজেরা ক্ষতিগ্রস্ততা দিকে হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমাদের মতো যারা গরিব রাষ্ট্র, আমাদের মতো যারা নিচু রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি। এর মূল কারণ হচ্ছে ওদের যে ওরা গ্রিন হাউস ইফেক্টটা করতেছে, অথবা ওরা কার্বন নিঃসরণ করতেছে, ওরা উঁচুতে বিলং করতেছে। এই উঁচুতে বিলং করার কারণে আপনারা জানেন যে অ্যান্টার্কটিকা মহাদেশের কথা যদি আপনাদের বলা হয়, অ্যান্টার্কটিকা মহাদেশের কথা যদি আপনাদের বলি, এই অ্যান্টার্কটিকা মহাদেশ এখন তো বরফে আছে, তাই না? বরফে ঢাকনা আছে, কিন্তু এর যে বরফগুলো আছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে আমাদের আকাশ এবং পানি, যখন আমাদের দেশীয় যে সাগরের পানিগুলো হালকা গরম হয়ে যাচ্ছে, এই হালকা গরম হওয়ার কারণে এই যে এটা গিয়ে ডিরেক্ট আঘাত করতেছে কোথায়? অ্যান্টার্কটিকায় আঘাত করার কারণে অ্যান্টার্কটিকা যে বরফ আছে, সেই বরফগুলো গলে যাচ্ছে। আর বরফগুলো তো পৃথিবীর বাইরে যেতে পারবে? পৃথিবীর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু পৃথিবীর বাইরে যাওয়ার সম্ভাবনা নেই, তার মানে বরফগুলো গলে আবার কোথায় আসতেছে? মহাসাগর হয়ে সাগরে আসতেছে, সাগর হয়ে আবার নতুন করে উপসাগরগুলো আসতেছে, উপসাগরে এসে আস্তে আস্তে যে নিচু জায়গাগুলো আছে, নিচু যে জায়গাগুলো, এগুলোকে তলিয়ে ফেলতেছে। এই তলিয়ে ফেলার কারণে বাংলাদেশও হচ্ছে নিচু জায়গাগুলোর মধ্যে একটি বদ্বীপ, একটা দেশ, পৃথিবীর বদ্বীপ মোটামুটি বলা হয়ে থাকে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই দেশটা গঠিত। আমাদের দেশের ভূপ্রকৃতিগত কারণে আমরা একেবারে খুব নিচুতে বিলং করতেছি। আমাদের শুধুমাত্র দিনাজপুর থেকে অন্যান্য জায়গাগুলো এগুলো আছে যেগুলো বলা হয়ে থাকে, এই জায়গাগুলো একটু উঁচু, আর বাকি পুরো এলাকাটাই নিচু। উপকূলীয় এলাকা থেকে শুরু করে সুন্দরবনের এলাকাগুলো, এগুলো সব নিচু এলাকা। এই নিচু হওয়ার কারণে, সাগরের সাথে হওয়ার কারণে 31 সাল বা 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% জায়গা তলিয়ে যাবে। অর্থাৎ ওই এলাকাগুলোতে যারা মূলত বসবাস করতেছে, তারা বলা যায় যে এক প্রকার বাড়িঘর ছাড়া হয়ে যাবে বা ছিন্ন হয়ে যাবে। এখন আপনারা যারা ওই এলাকার আছেন, তারা নিজেদের চিন্তা করতে পারেন, এটা স্বাভাবিকভাবে হচ্ছে। এবং আপনারা সবাই অলরেডি জানেন এটা মালদ্বীপ তলিয়ে যাচ্ছে, তাই না? মালদ্বীপ অলরেডি তলিয়ে গেছে, এবং তারা তলিয়ে যাওয়ার কারণে তারা দেশের বাইরে জমি কিনে ফেলেছে। কানাডা, সৌদি আরবে তারা জমির জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা জমি দেওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এখানে কেন হচ্ছে? মালদ্বীপ কি নিজেরা এগুলো করতেছে? না, মালদ্বীপ করতেছে না। ওই যে গ্রিন হাউস ইফেক্টের কারণে, গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে পানি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর কারণে নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। এর প্রথম এবং প্রত্যক্ষভাবে যদি বলা হয়, ভুক্তভোগী হচ্ছে মালদ্বীপ অলরেডি তলিয়ে যাচ্ছে। পাশাপাশি আর যেটা হচ্ছে, আমাদের বাংলাদেশের যে অঞ্চলগুলো তলানোর সম্ভাবনা, বাংলাদেশের অঞ্চলগুলো তলিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে, আমরা দেখতেছেন কুতুবদিয়া দ্বীপের নাম সবাই শুনেছেন, তাই না? কুতুবদিয়া দ্বীপের কিন্তু নাম শুনেছেন আপনি। এই কুতুবদিয়া দ্বীপ কিন্তু বলা হচ্ছে ভেঙে যাচ্ছে। কুতুবদিয়া দ্বীপ ভেঙে যাচ্ছে। কুতুবদিয়াতে আগে যে পরিমাণ জমি জমা ছিল, এখন আস্তে আস্তে তলিয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ কুতুবদিয়া দ্বীপও হয়তো এক প্রকার নিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের সেন্ট মার্টিনের অহংকার গর্ব করি আমরা, সেন্ট মার্টিনও কিন্তু তলিয়ে যাওয়ার পথে। ঠিক আছে, সেন্ট মার্টিনও তলিয়ে যাওয়ার পথে বলা হচ্ছে। এরপর দেখেন আপনি, আমাদের যদি দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা বলা হয়, দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম আপনারা সবাই শুনেছেন, এটা হারিয়াভাঙ্গা নদীর তীরে, তাই না? দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম শোনে নাই? এই দক্ষিণ তালপট্টি দ্বীপে হারিয়াভাঙ্গা নদীর তীরে এটা অবস্থিত। এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা, আর একটা নাম আছে, কি নাম? নিউমুর নাম, তাই তো? পূর্বাশা বা নিউমুর, এই দ্বীপটা আমাদের কিন্তু আমরা হারিয়েছি অনেক আগেই। এটাও গ্লোবাল ওয়ার্মিং এর শিকার এবং ভারতের কিছুটা চক্রান্তের শিকার। এই এলাকাটা মূলত গ্লোবাল ওয়ার্মিং এ, ওই দক্ষিণ তালপট্টি দ্বীপটা আমাদের 2010 সাল পর্যন্ত জেগেছিল। কিছুটা পানি সেখানে ছিল, অল্প পানি। তালপট্টি দ্বীপ এরকম সুন্দর একটা দ্বীপ ছিল, 10 বর্গ কিলোমিটারের। কয় বর্গ কিলোমিটার? 10 বর্গ কিলোমিটারের জায়গা হচ্ছে তালপট্টি দ্বীপ। এই 10 বর্গ কিলোমিটার তালপট্টি দ্বীপ ভারতের কারণে আমরা কিছুটা মোটামুটি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, ভারতের কারণে মোটামুটি আমরা কিছুটা হারিয়ে ফেলেছি, এবং গ্লোবাল ওয়ার্মিং এখানে দায়ী। এবং তালপট্টি দ্বীপ এখন সাঁতার, নিচু হয়ে একেবারে সাঁতার হয়ে গেছে। অথচ যদি সেটা থাকতো, তাহলে সেন্ট মার্টিনের মতো একটা পর্যটন শিল্প সেখানে তৈরি করা সম্ভব ছিল।
তো বাংলাদেশ বড় বড় ঝুঁকির মধ্যে আমরা আছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমরা এই প্রত্যাশা করি। এবং আমরা সবসময় চেষ্টা করে যাব যে আমাদের জায়গাকে, আমার জমিকে যেন আমরা যতটুকু পারি নিজেদেরকে নিজেদের মতো করে রাখা। এবার আসি আমাদের আবার কোর্সের ব্যাপারে যদি বলি, আমাদের 11 থেকে 20তম গ্রেডের এই যে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল 11 থেকে 20তম, অর্থাৎ 11তম গ্রেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আপনারা। এবং এটার ব্যাচ নাম্বার 14তে ভর্তি চলছে, আপনারা যদি চান ভর্তি হয়ে যেতে পারেন। এবং পাশাপাশি আমাদের আরও একটা কোর্স চলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেটা হচ্ছে এক্সাম কোর্স আপনাদের জন্য আমরা খুলেছি। এক্সাম কোর্সে মাত্র 100 টাকা ফিতে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। এখানে মোট যদি আমরা বলি 1600 মার্কের 16টি এক্সাম হবে, 100 মার্কের 16টি এক্সাম হবে, এরপর গ্র্যান্ড ফাইনাল এক্সাম হবে, সাবজেক্টিভ পরীক্ষা হবে, কম্বাইন্ড পরীক্ষা হবে, প্রস্তুতিমূলক পরীক্ষা হবে, সব কিছু মিলে মাত্র 100 টাকা ফি। কত টাকা? মাত্র 100 টাকা ফিতে আপনারা চাইলে এখানে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, রংপুর হয়তো একটু উঁচু এলাকা, রংপুর দিনাজপুর এগুলো উঁচু এলাকা, এগুলো বরেন্দ্র এলাকা, এগুলো ডুববে না। তবে যেগুলো বলা হচ্ছে যে মোটামুটি উপকূলীয় এলাকাগুলো খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে যেতে পারে, বিশেষ করে সুন্দরবন উপকূলীয় যে এলাকাগুলো আছে এগুলো। এই যে এক্সামের মার্কগুলো আপনারা দেখেছেন, প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমাদের 25 নম্বরের। ঠিক আছে, এক্সাম কোর্সে ভর্তি হবেন, সুরাইয়া বলেছেন, আচ্ছা সমস্যা নেই, খুব শীঘ্র আপনার সাথে দেখা হবে, বা খুব শীঘ্র আপনার এই নাম্বারে ফোন দিলে আমাদের এক্সাম কোর্সে, এক্সাম অথবা যে কোনো কোর্সে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। 09644433300 সম্পূর্ণ ফ্রিতে আমাদের হটলাইন নাম্বারে আপনি ফোন দিতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, হটলাইন নাম্বার ফ্রিতে কল দিয়ে আপনি এখানে যে কোনো ভর্তি রিলেটেড বা যে কোনো আমাদের বিদ্যাবাড়ি রিলেটেড যে কোনো তথ্য আপনি নিতে পারবেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, পড়াশোনাটা নিজের কাছে, পড়াশোনাটা নিজের মতো করে করার চেষ্টা করবেন। এবং মনে করবেন আপনার একটা পড়াশোনা, আপনার একটা চাকরি আপনার পুরো ফ্যামিলিকে তুলে নেওয়ার জন্য যথেষ্ট। যারা খুব পরিশ্রম করে যাচ্ছেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছেন, বাসার মধ্যে থাকতেছেন, মেসে থাকতেছেন, অনেক কষ্ট করতেছেন, 2-1টা টিউশনি করে চলতেছেন, আপনার একটা অবশ্যই পাথেয় দরকার। সামনের দিনগুলোতে এনটিআরসি এর জন্য নিয়োগ চলে আসতেছে, এনটিআরসি নিয়োগ এই মাসে হয়তোবা চলে আসবে, প্রাইমারি নিয়োগ আগামী মাসে আসার সম্ভাবনা রয়েছে। এবং বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাংক নিয়োগ চলে এসেছে, সবগুলোতে চেষ্টা করতে থাকেন। অবশ্যই রিজিকের মালিক অপরে একজন আছেন, আপনি চেষ্টা করলে আপনাকে সেই রিজিকটা দেওয়া হবে, অন্যথায় কিন্তু আপনি রিজিক সেখান থেকে পাবেন না। সো প্রত্যাশা থাকবে আপনারা সবাই অবশ্যই নিজের বেস্টটাকে দেওয়ার চেষ্টা করবেন, নিজের মতো করে পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি অবশ্যই নিজে ইবাদত করার চেষ্টা করবেন আপনাদের স্ব ধর্মের। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি আজকে অনেক অবহেলিত হচ্ছেন, অনেকের দ্বারা অনেকভাবে প্রতারিত হচ্ছেন, অনেকে আপনাকে নানান কটূক্তি করছে, তবে একটা ব্যাপার আপনার দরজাটা খুলে দিতে পারে, আপনার একটা যে কোনো চাকরি, একটা চাকরি হয়তো আপনাকে অনেক উপরে তুলে দিতে পারে। সামনে পে স্কেল আসতেছে, সেই পে স্কেল অনুযায়ী আপনার বেতন বেড়ে যাবে। যদি একটা সরকারি চাকরি পেয়ে যান, সহজে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। যেখানে সিকিউরিটি আছে সেখানে লাইফটাও হয় ফ্লেক্সিবল, যেখানে সিকিউরিটি নাই সেখানে সারাক্ষণ চিন্তায় থাকতে হয়। এই ব্যাপারটা মাথায় রেখে সরকারি চাকরির জন্য অবশ্যই ট্রাই করবেন হার্ড অ্যান্ড সোল। তবে না পারলে, যদি না হয়, সেখানে আপনার কোনো ভূমিকা নেই, আপনার পড়তে ইচ্ছা করে না, আপনি সেখানে কোনোভাবেই স্টে করতে পারছেন না, অবশ্যই চেষ্টা করবেন যে আগে থেকেই সেখানের বিকল্প খুঁজে নেওয়ার জন্য। কারণ একটার পেছনে দৌড়াতে গিয়ে এদিকে সরকারি চাকরি বয়স শেষ হবে, ওদিকে বেসরকারি চাকরিরও বয়স থাকবে না, তখন আপনি দুই তরফা চিন্তায় পড়ে যাবেন। তখন এটা না পারবেন ছাড়তে, ওটা না পারবেন ধরতে, আপনার লাইফটা আরও বেশি হাসেলে পড়ে যাবে। সো যার যেখানে প্যাশন, যে যেখানে নিজেকে পারফেক্ট মনে করেন, যে যেখানে নিজেকে মনে করেন যে আপনি সেখানে ভালো করতে পারবেন, সেখানের দিকে দৌড়ানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।